বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হরিয়ানা কলেজে আয়োজিত আজকের এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনা হচ্ছে রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং বা দায়িত্ব হিসাব বিজ্ঞান নিয়ে। এখানে থাকবে বিকেন্দ্রীকরণ, তারপরে বিকেন্দ্রীকরণের সুবিধা অসুবিধা, গুরুত্ব, মাত্রা বা আদর্শ, প্রকারভেদ, তারপরে কাম্য বিকেন্দ্রীকরণ, অনুকূল পরিস্থিতি, এগুলো নিয়ে কথা বলবো। তার সাথে আরও আলোচনা যেটা থাকবে, সেগমেন্ট প্রতিবেদন থাকবে এবং কি ফিনান্সিয়াল মেজার থাকবে এবং ট্রান্সফার প্রাইসিং থাকবে। প্রথমে যেটা আমরা জানবো যে বিকেন্দ্রীকরণ হচ্ছে বৃহদায়তন প্রতিষ্ঠানে সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা নির্বাহীদের হাতে না রেখে বিভিন্ন যে সেন্টার আছে, কম গুরুত্বপূর্ণ যে সমস্ত সিদ্ধান্ত, এগুলো নিম্ন পর্যায়ে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত গ্রহণের যে ক্ষমতা, সেটা হস্তান্তরকে বিকেন্দ্রীকরণ বলা হয়। এর গুরুত্ব আছে 8টা। একটা হচ্ছে কার্যভার হ্রাস পায়, কার্যক্রম মান উন্নয়ন হয়, নেতৃত্ব সৃষ্টি হয়, সিদ্ধান্ত গ্রহণের সুবিধা হয়, দলীয় চেতনা বৃদ্ধি পায়, মনোবল বৃদ্ধি পায়, নিয়ন্ত্রণের কার্যকর দক্ষতা বৃদ্ধি পায় এবং নিয়ন্ত্রণ পরিসর বৃদ্ধি পায়। আর এটার জন্য একটা আইডিয়াল যে মান আছে সেটা হচ্ছে দায়িত্ব কর্তব্য সংজ্ঞায়ন করতে হবে, দায়িত্ব কর্তব্যের সমতা রাখতে হবে, দায়িত্বের অহস্তান্তরযোগ্যতা থাকতে হবে, দৈত্য অধীনতা পরিহার করতে হবে, দায়িত্বের শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে, দায়িত্ব বন্টনের সঠিকতা থাকতে হবে, উদ্দেশ্যভিত্তিক কর্তৃত্ব থাকতে হবে এবং দায়িত্ব সম্পর্কিত ধারণা থাকতে হবে। আর এটার যে মাত্রা, সেটা 4টা মাত্রা আছে। একটা হচ্ছে কেন্দ্রীভূত ব্যবস্থাপনায়, সেকেন্ড হচ্ছে সীমিত বিকেন্দ্রীকরণ, থার্ড হচ্ছে বিশেষ কর্তৃত্ব অর্পণ, ফোর্থ হচ্ছে সর্বাত্মক বিকেন্দ্রীকরণ। আর এখানে যে বিবেচ্য বিষয় থাকে, বিবেচ্য বিষয় হচ্ছে 12টা। একটা হচ্ছে ক্যাপাবিলিটিস অফ ম্যানেজার, ক্যাপাবিলিটিস অফ সাবঅর্ডিনেট, সাইজ অফ অর্গানাইজেশন, নেচার অফ ওয়ার্ক, সিমিলারিটিস অফ ওয়ার্ক, অ্যামাউন্ট অফ অ্যানালিটিক্যাল অ্যান্ড পেপার ওয়ার্ক, কোঅর্ডিনেশন ইন অ্যাক্টিভিটিস, বিজনেস অফ সাবঅর্ডিনেট, ফিজিক্যাল ডিসপারশন অফ এমপ্লয়িজ এবং অ্যাটিচিউড অফ সাবঅর্ডিনেট, তারপরে লোকেশন অফ সাবঅর্ডিনেটস আর স্পান অফ সুপারভিশন। এখন কাম্য কতটুকু হবে, যে অপটিমাম ডিসেন্ট্রালাইজেশন, সেটার জন্য যে পরিবেশ, সেখানে 10টা জিনিস বিবেচনা করতে বলা হয়। একটা হচ্ছে নির্বাহীর কার্যভার হ্রাস, বৃহদায়তন প্রতিষ্ঠান, প্রযুক্তিগত উন্নয়ন, তারপরে কার্যমান উন্নয়নের ক্ষেত্রে, নেতৃত্ব প্রতিষ্ঠায়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, দলীয় চেতনা বৃদ্ধির ক্ষেত্রে, মনোবল বৃদ্ধির ক্ষেত্রে, নিয়ন্ত্রণের কার্যকারিতার ক্ষেত্রে এবং নিয়ন্ত্রণ পরিসর বৃদ্ধির ক্ষেত্রে। আর কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণের সেন্ট্রালাইজেশনের যে পার্থক্য আছে, এটা আমার জানতে হবে। আর কর্তৃত্ব অর্পণের সাথে এটার পার্থক্যটা আমার কী করতে হবে, জানতে হবে। তারপরে আমাদের আলোচনা করব সেটা হচ্ছে যে রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং। রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং হচ্ছে সংগঠনের সাধারণ উপবিভাগ, শাখা বিভাগ, কেন্দ্র ইত্যাদিতে বিভক্ত করা হয়। এই উপবিভাগ, শাখা বিভাগ, কেন্দ্র ইত্যাদিকে সিদ্ধান্ত প্রণয়নের ক্ষমতা প্রণয়ন করা হয়। সংগঠনের প্রত্যেক ব্যক্তি যার স্বতন্ত্র দায়িত্ব কেন্দ্রের ব্যয় এবং খরচের উপর নিয়ন্ত্রণ আছে, তার তত্ত্বাবধান অবশ্যই নির্ধারণ, পরিমাপ এবং বিবরণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করতে হবে। সংগঠনের দায়িত্ব কেন্দ্র বলতে বোঝায় যে কোনো কেন্দ্র যা দায়িত্বশীল ব্যবস্থাপকের দ্বারা নিয়ন্ত্রিত। সুতরাং দায়িত্ব হিসাব বিজ্ঞান হলো ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের একটি শাখা, যা দ্বারা দায়িত্ব কেন্দ্রের হিসাব যাবতীয় তথ্যাবলী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ভালোভাবে উপস্থাপন করা যায়। আর এটা উদ্দেশ্য, রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিংয়ের উদ্দেশ্য হচ্ছে 4টা: খরচ সংগঠিত হওয়ার উৎস নির্ধারণ করা, কার্যাবলীর মূল্যায়ন ও পরিমাপ করা, পরিচালন ক্ষমতা নিরূপণ করা এবং প্রবিধানমূলক ব্যবস্থা গ্রহণ করা। আর এটা যে কৌশল আছে, একটা আছে কৌশল বিক্রয়, এখানে থাকে অঞ্চল ভিত্তিক, পণ্য ভিত্তিক এবং সেলস ভেরিয়েন্স প্রতিবেদন। আরটা হচ্ছে উৎপাদনের উপর ভিত্তি, এখানেও আছে 3টা, একটা হচ্ছে বিভাগওয়ারি, একটা পণ্য ভিত্তিক, আর একটা বাহ্যিক ও আর্থিক বেদাঙ্ক বিশ্লেষণ, আর একটা হচ্ছে মুনাফা ভিত্তিক। মুনাফা ভিত্তিক আছে 6টা, এটা অঞ্চল ভিত্তিক মুনাফা, পণ্য ভিত্তিক মুনাফা, ভেরিয়েন্স ভিত্তিক মুনাফা,
বিনিয়োগের উপর মুনাফার হার, অবশিষ্ট মুনাফা প্রতিবেদন এবং কন্ট্রিবিউশন মার্জিন বিশ্লেষণ। তাহলে দায়িত্ব কেন্দ্র কিন্তু এস্টাবলিশ করতে হয় এই জায়গায়। একটা প্রতিষ্ঠানকে কতগুলো ভাগে ভাগ করে এক একটি ভাগের ব্যবস্থাপককে যখন ওই ভাগের কাজকর্মের দায়িত্ব দেওয়া হয় তখন ওই ভাগগুলোকে দায়িত্ব কেন্দ্র বলা হয়। 4 প্রকারের দায়িত্ব কেন্দ্র আছে। 1 নম্বর হচ্ছে রেভিনিউ সেন্টার, কস্ট সেন্টার, প্রফিট সেন্টার এবং ইনভেস্টমেন্ট সেন্টার। তাহলে ব্যয় কেন্দ্রকে নিম্নলিখিতভাবে আবার ভাগ করা যায়। একটা হচ্ছে ব্যক্তিক ব্যয় কেন্দ্র, পার্সোনাল কস্ট সেন্টার, অভিত্তিক ব্যয় কেন্দ্র বা ইম্পার্সোনাল কস্ট সেন্টার, কার্যভিত্তিক ব্যয় কেন্দ্র, অপারেশন কস্ট সেন্টার, প্রক্রিয়া ব্যয় কেন্দ্র, প্রসেস কস্ট সেন্টার। আর মুনাফা কেন্দ্রকে ভাগ করা যায় হলো 2 ভাগে। একটা হচ্ছে ন্যাচারাল প্রফিট সেন্টার, একটা আর্টিফিশিয়াল প্রফিট সেন্টার। বিনিয়োগ কেন্দ্রকেও এভাবে ভাগ করা যায়। তার দায়িত্ব কেন্দ্রে আর্থিক পরিমাপক এবং বাহ্যিক পরিমাপক যারা আছে সেটা আমাদের জানতে হবে, এবং বিচ্যুতি হয় কেন বিচ্যুতি হয় এবং কারা দায়ী এটাও কিন্তু আমার জানতে হবে। যেমন কাঁচামালের যে ভেদাঙ্ক আছে, কাঁচামালের প্রাইস ভেদাঙ্কের জন্য সম্ভাব্য কারণ হচ্ছে মালের বাজার মূল্য বৃদ্ধি, অদক্ষ ক্রয় ইত্যাদি। আর দায়ী ব্যক্তি হচ্ছে ক্রয় কর্মকর্তা, উৎপাদন বা বিক্রয় ব্যবস্থাপক এরা। ঠিক এভাবে যে মালের ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, তারপরে লেবার রেট অফ পে ভেরিয়েন্স, লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স, আইডেল টাইম ভেরিয়েন্স, তারপরে স্পেন্ডিং ভেরিয়েন্স, ভলিউম ভেরিয়েন্স, এই সব ভেরিয়েন্স নিয়ে বা সেলসের ক্ষেত্রে যে সেলস ভেরিয়েন্স, সেলস প্রাইস ভেরিয়েন্স, সেলস ভলিউম ভেরিয়েন্স, এই যে ভেরিয়েন্সগুলো আছে এখানের যে কারণটা কি ভেরিয়েন্সের এবং এটার জন্য দায়ী কে, এটা কিন্তু আমাদের সুস্পষ্টভাবে জানতে হবে। আর তার ব্যয় নিয়ন্ত্রণের যে ধারণা সেটা থেকে কারণ জানা থাকলে এটার করতে সুবিধা হয়, যে মানে ভেরিয়েন্সটা দূরকরণে এটা সাহায্য হয়। আর দায়িত্ব হিসাব বিজ্ঞানের বিবেচ্য বিষয় আমার অ্যাপ্লাইড রেটকে আমি স্ট্যান্ডার্ড ফিক্সড ওভারহেড ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড লেবার আওয়ার্স দিয়ে ভাগ করলেই পাবো। আর ভেরিয়েন্স বিশ্লেষণের ক্ষেত্রে তো আমি আগেই বললাম যে আমার কস্ট ভেরিয়েন্স, সেলস ভেরিয়েন্স, আর কস্ট ভেরিয়েন্স হচ্ছে আবার ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, লেবার কস্ট ভেরিয়েন্স, ওভারহেড কস্ট ভেরিয়েন্স। আর কাঁচামাল ম্যাটেরিয়াল ভেরিয়েন্সটা আছে আবার টোটাল ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল কোয়ান্টিটি বা ইউজেস ভেরিয়েন্স, তার ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল ইএল ভেরিয়েন্স। এই প্রত্যেকটা ভেরিয়েন্স কী করতে হবে, নির্ণয় করতে হবে। এটার জন্য কে দায়ী সেটা বাই করতে হবে, কারণটা বাই করতে হবে, এবং এখানে কি বেদাঙ্ক বা বিশ্লেষণ করে এটা বলতে হবে যে এটা কিভাবে দূর হইতে পারে। তো এটাই কিন্তু রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিংয়ের মূল বিষয়। আর আমাদের কম্পিটিশন অফ ভেরিয়েন্স আমি বাই করতে গেলে একসাথে আমার ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড এবং সেলস, এই 4 প্রকারের ভেরিয়েন্সের ফর্মুলাগুলো জেনে নিলে এখানে কিন্তু ভেরিয়েন্সের অঙ্ক তোমার আসবে। সেই ভেরিয়েন্সের অঙ্ক কিন্তু রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিংয়ে পাঠতে হবে। তোমার একটা ফেভারেবল ভেরিয়েন্স না আনফেভারেবল ভেরিয়েন্স সেটাও বলতে হবে। আর এখানে কিন্তু কেন ভেরিয়েন্স ঘটলো এবং ভেরিয়েন্স যেন দায়ী, তাতে ভেরিয়েন্স নির্ণয় করা, কারণ জানা, দায়ী লোক চিহ্নিত করা এবং ভেরিয়েন্সের দূর করা, আনফেভার থাকলে সেটা ফেভারে নিয়ে আসা, এটাই হচ্ছে কি রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিংয়ের মূল কার্যক্রম আর কি। তারপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি ফিনান্সিয়াল মেজার যেটা আছে, মানে সেখানে আমরা মার্জিনটা কীভাবে বাইর করব। মার্জিনের মূল সূত্র হচ্ছে নেট অপারেটিং ইনকাম ডিভাইড বাই সেলস, বা টার্ন ওভার কীভাবে বার করবো, সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অপারেশনাল অ্যাসেট, তার পরিচালন সম্পত্তি কীভাবে বার করবো, রেসিডুয়াল ইনকাম কীভাবে বার করবো। যেমন রেসিডুয়াল ইনকাম হচ্ছে নেট অপারেটিং ইনকাম মাইনাস ইনভেস্টমেন্ট ইনটু ইনপুটেড ইন্টারেস্ট রেট। তারপরে ROI কীভাবে বাইর করবো, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রিটার্ন অন ইনভেস্টমেন্টের সূত্রগুলো আমার লাগবে, এবং সেখানে যদি আমার ডুপন ফর্মুলার আন্ডারে হয় সেটা রেট অপারেটিং ইনকাম ডিভাইড বাই সেলস ইন্টু সেলস ডিভাইড বাই অপারেটিং অ্যাসেট, এটা দিয়ে আমার বাই করতে হবে। আর মার্জিন হলো নেট অপারেটিং ইনকাম ডিভাইড বাই সেলস ইন্টু 100। তো এইখানে ROI, রেসিডুয়াল ইনকাম, মার্জিন, সেলস এবং নেট অপারেটিং ইনকাম, তারপরে অ্যাসেট টার্নওভার, অ্যাভারেজ ইনকাম, তারপরে নমিনাল ইনকাম আর ইউনিট টু বি সোল্ড, এইটাও আমার কী করতে হবে, বাইর করতে হবে। আরেকটা জিনিস এখানে প্রয়োজন হবে, তুমি তো বৈশো
আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে ট্রান্সফার প্রাইসিং আমাদের প্রয়োজন হবে। তা ট্রান্সফার প্রাইসিংয়ের যে আইডিয়াটা সেটা হচ্ছে ট্রান্সফার প্রাইস সমান সমান হলো আউটলে কস্ট প্লাস অপরচুনিটি কস্ট। আউটলে কস্ট আর অপরচুনিটি কস্ট বাইর করে আমার এই ট্রান্সফার প্রাইসটা কিন্তু কী করতে হবে, বাই করতে হবে। তো এখন এই ট্রান্সফার প্রাইসিংয়ের জন্য আমাদের এই ফর্মুলার উপর ভিত্তি করে আমরা কি করব, ট্রান্সফার প্রাইসটা নির্ধারণ করব। তাহলে ট্রান্সফার প্রাইসিংয়ের মূল যে সূত্রটা সেটা হচ্ছে যে ট্রান্সফার প্রাইস ডিফাইন দ্য প্রাইস অফ হুইচ গুডস অর সার্ভিস আর ট্রান্সফার্ড ফ্রম ওয়ান প্রসেস অর ডিপার্টমেন্ট টু অ্যানাদার অর ফ্রম ওয়ান মেম্বার অফ এ গ্রুপ টু অ্যানাদার। তাহলে এটার যে বাস্তবতা আছে, এটার প্রয়োজনীয়তা আছে, অ্যান্ড পদ্ধতি, এটার ট্রান্সফার প্রাইসিংয়ের জন্য 5টা পদ্ধতি আছে। একটা হচ্ছে কস্ট বেস ট্রান্সফার প্রাইস, একটা হচ্ছে মার্কেট বেস ট্রান্সফার প্রাইস, একটা নেগোশিয়েট ট্রান্সফার প্রাইস, একটা আরবিট্রারি ট্রান্সফার প্রাইস, একটা ডুয়াল ট্রান্সফার প্রাইস। এই ট্রান্সফার প্রাইসগুলো আমাদের জানতে হবে। এই ছিল আজকের আলোচনা। তারপর ট্রান্সফার প্রাইস নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে আমার ট্রান্সফার প্রাইস, প্রবাহ ব্যয়, সুযোগ ব্যয়, তারপরে এই কয়টা জিনিস, অপরচুনিটি কস্ট, এই কয়টা জিনিসও নির্ণয় করতে হতে পারে। এই ছিল আজকের আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।